স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধ্যে সাথে আছেন স্বামী মুজাহিদ। আধা নিবিড় পদ্ধতিতে চিংড়ি চাষ করে লাভবান হচ্ছেন দেশের বিভিন্ন অঞ্চলের চাষিরা। এই পদ্ধতিতে চিংড়ি চাষে খরচ একটু বেশি হলেও সাধারণ পদ্ধতির তুলনায় উৎপাদন অনেক গুণ বেশি। ভাইরাস মুক্ত এই চিংড়ি চাষে নতুন করে আশার আলো দেখছেন চাষিরা। আজ আমরা আলোচনা করব আধা নিবিড় পদ্ধতিতে চিংড়ি চাষ। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিলের ফিশারিজ বিভাগের মেম্বার ডিরেক্টর ডক্টর মোহাম্মদ কবির ইকরামুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর নিয়ামুল নাসের। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। 90-এর দশকের মাঝামাঝি দেশের চিংড়ি শিল্পে দেখা দেয় চরম বিপর্যয়। চিংড়িতে ক্ষতিকর ভাইরাস পাওয়ায় প্রায় বন্ধ হয়ে যায় চিংড়ি রপ্তানি। তবে গেল 4-5 বছর ধরে আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে কক্সবাজারের চিংড়ি শিল্প। আধা নিবিড় পদ্ধতিতে আধুনিক যন্ত্রপাতি ও খাবারের মাধ্যমে উৎপাদন হচ্ছে ভাইরাস মুক্ত চিংড়ি। আধা নিবিড় চিংড়ি চাষ শুরু করার পরে আমাদের এটাকে অনুসরণ করে ফ্রোজেন ফুড এক্সপোর্টেশন শুরু করে। তারপর প্রতি বছরে তিনটা প্রকল্প শুরু হয় আমাদের কক্সবাজার অঞ্চলে, এবং সামনের বছর আশা করা যাচ্ছে চকুরিয়া সুন্দরবনের যে সরকারি অনেক 10 একর 11 একর প্রজেক্ট, তারা সবাই অনেকেই উদ্বুদ্ধ হয়ে এই প্রকল্পের প্রতি উদ্বুদ্ধ হয়ে তারা এইভাবে আধা নিবিড় চিংড়ি চাষ শুরু করবে। সাগর থেকে মাছ চিংড়ি আহরণ করে এসব খাঁচারিতে বৈজ্ঞানিক উপায়ে উৎপাদন করা হয় পোনা। সঠিক পরিচর্যার পর এসব পোনা চলে যায় দেশের বিভিন্ন স্থানের খামারে। যতটুকু পানির দরকার আমরা ততটুকু ঢুকাই নিই, 1.5 মিটার মতো পানি ঢুকাই নিয়ে তারপরে এই পানির ভিতরে কোনো জীবাণু বা কোনো ডিম বা কিছু যদি থাকে সেগুলো কিল করার জন্য আমরা ব্লিচিং করি। 130 ডেজের ভিতরে এটা পরিপূর্ণতা আসে যায়, তারপরে ছেলের ব্যবস্থা করি। এই পদ্ধতিতে চিংড়ি চাষে উৎসাহিত করতে সরকারের সহযোগিতার প্রয়োজন বলছেন মৎস্য কর্মকর্তারা। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এরকম প্রশিক্ষণ আমরা রীতিমতো তাদেরকে দিচ্ছি। আর্থিক সাহায্য জন্য তারা ব্যাংক থেকে যে সাহায্যটা পাচ্ছে এটাও তো সরকারি সাহায্যই, এখান থেকে তারা সরাসরি সরকারি সাহায্য পাচ্ছেন, এবং সেখানে যদি আমাদের মৎস্য অধিদপ্তরের কোনো পার্টিসিপেশন থাকে, আমাদের যদি কোনো সুপারিশের প্রয়োজন হয়, সেটা আমরা করছি। আমরা নিয়মিত তাদের খামারগুলো পরিদর্শন করছি এবং সেখানে যাতে কোনো সমস্যা না হয় বা সমস্যা যদি হওয়ার সম্ভাবনা থাকে সেগুলো ওনাদেরকে দেখাই দিচ্ছি। এই ধরনের সাহায্য সহযোগিতা আমরা তাদেরকে দিচ্ছি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব কবির ইকরামুল হক এবং জনাব নিয়ামুল নাসের, আপনাদের কাছে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? জনাব নিয়ামুল নাসের, আপনার কাছে জানতে চাচ্ছি যে আধা নিবিড় পদ্ধতিতে চিংড়ি চাষের কথা বলা হচ্ছে, এই চাষটা আসলে কেমন? বলা হচ্ছে এখানে খরচ একটু বেশি কিন্তু উৎপাদনটা তুলনামূলক অনেক বেশি হয়, যদিও খরচ বেশি হয়। কেমন এই চাষ আধা নিবিড় চাষ? শুরুতেই বলে যে এই যে নিবিড় চাষটা হচ্ছে গিয়ে বা আধা নিবিড় পদ্ধতি, নিবিড় পদ্ধতি এগুলো হচ্ছে একটা উন্নত মানের চাষ পদ্ধতি। এখানে আসলে খুব যত্ন করে মাছটাকে লালন করা হয়, এবং এই যত্ন করতে গিয়ে মাছকে খাবার দেওয়া হয়। প্রাকৃতিক খাবারের থেকেও কিন্তু একটা ওকে মানে প্রতিদিনের জন্য কয়েক বেলা করে খাবার সাপ্লাই দেওয়া হয়, পানির গুণাগুণটাকে রক্ষা করা হয়, এবং প্রতিটা ক্ষেত্রে দেখুন অসুখ বিসুখ হচ্ছে কিনা এটার দিকেও কিন্তু খুব কড়া নজর রাখা হয়। তাতে কি হয়, আমি যেখানে নর্মাল যে পুকুর বা জলাশয়ে যতটুকু মাছ পাই তার থেকে অনেক বেশি পরিমাণে মাছ আমরা পেতে পারি, এবং এটাই হচ্ছে কি নিবিড় বা আধা নিবিড় পদ্ধতি। অন্য জলাশয় থেকে এই জলাশয়ের পার্থক্য কি? জলাশয় আমার একই, তবে এখানে যত্নের মধ্যে পার্থক্য আছে, যে আমি কত যত্ন করে আমি মাছটাকে উৎপাদন করছি, এটাই এখানকার দেখার বিষয়। খরচ বেশি বলছেন, কতখানি খরচ বেশি? যেহেতু আমাদের খরচ করতে হলে 2 গুণ বা 3 গুণের মতো বেশি খরচ করবে, কারণ হচ্ছে কি যে এখানে আমাকে তো লেবার রাখতে হয়, এটা লেবার ইন্টেন্সিভ। যত বেশি আমি কাজ করাবো তত আমার লোক লাগবে, আমার ইলেকট্রিসিটি খরচ হবে, খাবারের পয়সা খরচ হবে, এবং তাতে যেটা দেখা যায় প্রায় উৎপাদনের 25 থেকে 30 ভাগ পর্যন্ত খরচ বেড়ে যাবে, কিন্তু আমার তো প্রোডাকশন অনেক বেড়ে যাচ্ছে, তাতে আমার লাভ। ধন্যবাদ ডক্টর নাসের। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব কবির ইকরামুল হক, আপনার কাছে জানতে চাচ্ছি যে আধা নিবিড় পদ্ধতি চিংড়ি চাষের কথা বলছি আমরা, এটা সম্ভাবনা আসলে কেমন? এটা হলে কি হতে পারে? এক্ষেত্রে আমরা যে ট্র্যাডিশনাল ওয়েতে চিংড়ি চাষ করি, এটা আমাদের শুরু হয়েছে অনেক আগে বাংলাদেশে, 1988 থেকে। তো এখন এটা আমরা 2003 সাল থেকে আমাদের আধা নিবিড় চাষে আমরা আসতে শুরু করেছি খুব স্বল্প পরিসরে। গত 2013 থেকে আধা নিবিড় চাষ আমাদের অনেক বেড়েছে, এবং গত বছর অনেক বেড়েছে। তো
এখানে যে বিষয়টা আছে যে আধা নিবিড় চাষের আমরা ট্রেডিশনাল ওয়েতে জি চিংড়ি চাষ ক্ষেত্রে আমরা হেক্টর প্রতি যে প্রোডাকশন পাই 250 থেকে 300 কেজি মাত্র হেক্টর প্রতি প্রোডাকশন। আর আধা নিবিড়ে যদি আমরা যেতে পারি সেক্ষেত্রে আমাদের হেক্টর প্রতি প্রোডাকশন আসবে প্রায় 5,000 টন। 5,000 টন এটা এভারেজ আছে আমাদের এভারেজ আছে 3 টন থেকে 12 টন, কিন্তু এভারেজ আমরা বলছি যে 5 টন হেক্টর প্রতি আসবে, যেখানে আমরা মাত্র পাচ্ছি 250 থেকে 300 কেজি। সেক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি প্রায় 5,000 টন, প্রায় 5 টন, জি 5,000 কেজি। 5,000 কেজি। তো একটা বিষয় এখানে বলা দরকার যে আমাদের টোটাল চিংড়ি চাষ এরিয়া হচ্ছে 2.75 লাখ হেক্টর। এর মধ্যে আমরা মাত্র এখন আমরা আছি প্রায় মোরলেস 1,000 হেক্টরের মতো আমাদের আধা নিবিড় চাষে আছি। যদি এটাকে আমরা 20,000 হেক্টরে আধা নিবিড় চাষটাকে আমরা 20,000 হেক্টরে করতে পারি, আমরা এখন যে চিংড়ি এক্সপোর্ট করছি এক্সপোর্ট আর্নিংটা আমাদের 3 গুণ বেড়ে যেতে পারে। এখন করছি আমরা প্রায় 4,000 কোটি টাকার মতো। হ্যাঁ, 4,000 কোটি, এটা 12,000 কোটি টাকা আসবে শুধুমাত্র আমরা যদি এখানে কাজ করি 20,000 হেক্টরে। 20,000 হেক্টরে টোটাল এই হলো মোটামুটি একটা স্ট্যাটিস্টিক্স আছে। তো আমাদের এটা বাড়ছে, যেমন 2014-তে আমাদের ছিল প্রায় 750 হেক্টর চিংড়ি আধা নিবিড়ে, সেটা এখন আমাদের বেড়ে 1 বছরে বেড়েছে প্রায় 1,000 হেক্টরের মতো। ধন্যবাদ জনাব হক। জনাব হক, আমরা এই মুহূর্তে একটি খবর পেয়েছি, যেটা এই মুহূর্তে খবর জানা গেছে যে ইন্টারনেট সার্ভিস সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং এটি শীঘ্রই খুলে দেওয়া হবে বলে জানিয়েছে বিটিআরসি। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। আমাদের এই মুহূর্তে খবরটা আমরা আমাদের দর্শকদের জানিয়ে দিলাম। জনাব নিয়ামুল স্যার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এখন যে কথা বলছি আমরা আধা নিবিড় পদ্ধতি চাষের কথা বলছি, সেই চাষ যদি আমরা এখন বাধা কোথায়? কেন আসলে যদি সত্যি সম্ভাবনা থাকে যেখানে আমাদের উৎপাদন প্রায় 3 গুণ হবে বলছি আমরা, তাহলে এটাতে আমরা কেন জোর দিচ্ছি না? বাধাটা কোথায়, চ্যালেঞ্জটা কোথায়? এই চ্যালেঞ্জটা কিন্তু একটা বহুমুখী চ্যালেঞ্জ আমি বলবো, কারণ আমরা মাছ চাষ করছি, মাছ চাষে আমরা এগিয়ে যাচ্ছি, দেশ অনেক দূর এগিয়ে যাচ্ছে, বিশেষ করে এই এগ্রিকালচার প্লাস ফিশারিজ সেক্টরে এগিয়ে যাচ্ছি। কিন্তু বাধাটা বহুমুখী এই কারণে, যেমন প্রথম যেটা হচ্ছে সেটা ট্রেনিং। যে ট্রেনিংটা কিন্তু সবাই কিন্তু জানে না যে এটাতে এত লাভ হচ্ছে, এবং সে যেটাতে লাভ হচ্ছে সে তাতেই কিন্তু খুশি। তাতেই হচ্ছে কি, আপনি যখন তাকে বলেন যে বাবা তুমি একটু পয়সা খরচ করো তাহলে তোমার এত লাভ হবে, সেটা সে শুনতে না, বলে আমি এটাতেই তো আছি। এটা আমার অনেক আগের, প্রায় 20 বছর বা 22 বছর আগে আমার একটা রিসার্চ ছিল যে কেন মানুষ চেঞ্জ করে না, সে তাতেই খুশি যে না আমার এটাতে হচ্ছে আমার খরচ কম। বাট যেহেতু আমাদের আধা নিবিড়ে আমার খরচ বেশি, এই যে খরচের কথাটা আসে এবং তার কোনো সাপোর্ট কিন্তু সে পাচ্ছে না। এটাতে আমাদের আসলে একটা মেকানিজম করতে হবে, যখনই সে এখানে খরচ তার বেশি হবে সেটা সে লোন পাওয়ার ব্যাপারটা বা এর সাথে আরো অন্যান্য প্রণোদনা দেওয়া বা অন্য সুযোগ সুবিধা বৃদ্ধি করা, সেটা কিন্তু সে পাচ্ছে না, তাতেই সে আগাচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে খাদ্য। যে মাছের যে খাদ্যটা আমরা ব্যবহার করি সেটার কিন্তু ম্যাক্সিমাম ইনগ্রেডিয়েন্ট কিন্তু বিদেশ থেকে আনা হচ্ছে। আচ্ছা, এবং তাতে হচ্ছে কি, যেহেতু দেশজ এই ইনগ্রেডিয়েন্টের শিল্পটা গড়ে ওঠে নাই, যেমন আমরা বলি মৎস্যচূর্ণ, এটা কিন্তু বাইরের থেকে আনা হয়, বা যে বোন মিল বাইরের থেকে আনা হচ্ছে, অস্ট্রেলিয়া থেকে আসে, চায়না থেকে আসে, বিভিন্ন জায়গায়। এই এটা যদি আমরা বাংলাদেশে করতাম দাম অনেক কম পড়তো, তাতে খাবারের দামটা কমে যেত। তো এইসব তাতে খাদ্যের দামটা বেশি হওয়াতে অনেকে যেতে চায় না। প্লাস যেটা হচ্ছে ইলেকট্রিসিটি, আমাদের যেসব জায়গায় আমরা যখন মানে আমরা চাষ করতে চাই বা এক্সপ্যান্ড, সেসব জায়গাতে ইলেকট্রিসিটি নাই। এখন অবশ্য সোলার আসছে, সেটা টেকনোলজিও নাই যে ওইখানে এরিয়েটার দিয়ে বাতাসের অতিরিক্ত বায়ু, মানে পানির মধ্যে ওই যে এরিয়েটার, আমরা অ্যাকুয়ারিয়ামে যেরকম বাবল দিয়ে মাছকে অক্সিজেন দেই, ওদেরকে অক্সিজেন দেওয়ার ব্যবস্থাগুলো করতে হবে। তো এই নানা রকমের টেকনিক্যাল ব্যাপারের কারণে কিন্তু সব এলাকা, আমাদের এই 3.5 লাখ হেক্টর এলাকা কিন্তু আমরা যেতে পারছি। ডক্টর নাসির, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটা বিরতিতে যাবার, ফিরে এসে আমরা কথা বলবো আপনার সাথে। আমাদের সময় হলো একটা বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত একবার খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল। আজ আমরা আলোচনা করছি আধা নিবিড় পদ্ধতিতে চিংড়ি চাষ। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিলের ফিশারিজ বিভাগের মেম্বার ডিরেক্টর
ডক্টর মোহাম্মদ কবির ইকরামুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর নিয়ামুল নাসের। জনাব নাসের এবং জনাব হক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব হক, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আমরা যে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম বিরতিতে যাওয়ার আগে, আধা নিবিড় পদ্ধতিতে চাষের কথা বলছিলাম যে এখানে লাভজনক বলছিলাম। ডক্টর নাসের বলছিলেন যে কী ধরনের সমস্যা, চ্যালেঞ্জ রয়েছে এইটা বাস্তবায়ন করবার ক্ষেত্রে। সরকারি দিক থেকে বা সরকারি প্রেক্ষাপট যদি আপনি ব্যাখ্যা করেন, যেহেতু আপনি যে সরকারি কর্মকর্তা, কী ধরনের সমস্যা রয়েছে এবং সেই সমস্যা সমাধানের জন্য সরকারের পক্ষ থেকে আসলে আপনারা কিছু করছেন কি না? এক্ষেত্রে কমার্শিয়াল কালচারে যেতে হলে সেমি ইন্টেন্সিভ বা আধা নিবিড় চাষটা আসলে কমার্শিয়ালাইজেশন। কমার্শিয়াল কালচারে যেতে গেলে দুই ধরনের কস্টিং আসে, একটা হলো ইনভেস্টমেন্ট কস্ট, ক্যাপিটাল কস্ট, আরেকটা হলো অপারেশনাল কস্ট। তো ক্যাপিটাল কস্ট যেটা আমরা হেক্টর প্রতি দেখি যে আমাদের শুরুতেই আমাদের 20 থেকে 25 লক্ষ টাকা দরকার হয় ক্যাপিটাল কস্ট, আর অপারেশনাল কস্টও প্রায় এরকমই আসে। প্রবলেমটা এখানে যে আমাদের ইনভেস্টমেন্টটা, যে আমরা যদি আমাদের যে ল্যান্ড এরিয়া আছে এটাকে যদি আমরা না বাড়িয়ে আমরা ভার্টিক্যাল এক্সপানশনের চিন্তা করি, হরিজন্টাল না যে, সেটা জন্য তো সেই আধা নিবিড় পদ্ধতি চাষিতে সবচেয়ে ভালো চিন্তা করছি। জি, এই ক্ষেত্রে আমাদের একটাই প্রবলেম যে আমাদের ইনভেস্টমেন্টটা শুরুতে একটু ডাবল প্রায় ইনভেস্টমেন্টটা। এটা যদি আমরা করতে পারি সেক্ষেত্রে আমরা আমাদের এই টোটাল কালচার এরিয়াটাকে আমরা যদি নিয়ে আসতে পারি, এতে ইনভেস্টমেন্টটা বাড়িয়ে আধা নিবিড়ে আমরা প্রোডাকশন অনেক গুণ বাড়াতে পারি। এটা হয়তো আমরা এখন বলছি যে 3 গুণ, কিন্তু অ্যাকচুয়ালি এটা অনেক গুণ বাড়ানো সম্ভব, অনেক গুণ। যেমন এখন আমরা পাচ্ছি, যেটা আমি একটু আগে বলেছি যে 200 থেকে 300 কেজি আমরা পার হেক্টরে পাচ্ছি, এটা কিন্তু আমরা পাবো 5000 কেজি যদি আমরা আধা নিবিড়ে আসি। তার মানে এটা অনেক গুণ বেশি, অনেক গুণ হয়ে যাবে। তো ইনভেস্টমেন্টটা আমাদের করতে হলে যে বিষয়গুলি দরকার, যে আমাদের অ্যাকচুয়ালি সরকার সব করে দিতে পারবে না, আসলে সরকার হয়তো করবে না, কিন্তু সরকার পলিসি সাপোর্টটা ফ্যাসিলিটেট করতে পারে, যেখানে এখানে প্রাইভেট ইনভেস্টমেন্ট সহজে আসে এবং এনকারেজ করা, ইনফরমেশন ডিসেমিনেট করা, ইনফরমেশন দেয়া। যেমন একটা ভীতি আছে যে চিংড়ি যখন শুরু হয়েছিল আমাদের দেশে, তখন হোয়াইট স্পট ডিজিজ বা এই ধরনের ডিজিজে ব্যাপক মরক হতো বিভিন্ন কারণে, নোহাউ না থাকাতে অথবা ম্যানেজমেন্ট প্রবলেম থাকাতে আমাদের কিছু লসের সম্মুখীন হয়েছে। আধা নিবিড় পদ্ধতি থেকে জনপ্রিয় করবার জন্য বা মানুষকে বা চাষিদেরকে ওয়াকিবহাল করবার জন্য সরকারের পক্ষ থেকে আসলে কি ধরনের কোনো কর্মসূচি আছে কিনা বা কিছু করছেন কিনা? আসলে আপনারা সরকার তো প্রতিনিয়তই কাজ করছে, ফিশারিজ শুধু চিংড়ি না, স্পেসিফিক এই ক্ষেত্রে আমাদের ব্যাংকের সাপোর্ট আছে। আচ্ছা, যে ইনভেস্টমেন্টের জন্য যে ব্যাংকের সাপোর্টটা পুরোপুরি আছে। তারপরে এখানে যেই আমাদের ইনপুটসগুলি লাগে, যেমন ডক্টর নিয়ামুল নাসির, প্রফেসর নিয়ামুল নাসির যেটা বলেছেন যে ইনপুটসগুলোর কথা, সেগুলো আমাদের লাগে। যেমন আমাদের ভালো খাবার লাগে, আমাদের ভালো ওই যে কেমিক্যালসগুলি ব্যবহার হয় বিভিন্ন ধরনের, এগুলি লাগে। তারপরে যে আমার ওয়াটার কোয়ালিটি ঠিক রাখার জন্য যে ইনস্ট্রুমেন্টগুলি লাগে, এইগুলির ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে গভর্নমেন্টের সাপোর্ট দেওয়ার জন্য। এবং কোনো এন্টারপ্রেনার্স যদি এইভাবে এগিয়ে আসে তার নিজস্ব নিয়ে, সেই ক্ষেত্রে সে একটা ভালো সাপোর্ট পাবে গভর্নমেন্টের কাছে। এবং এক্ষেত্রে একটা আমি বলি যে একটা চিংড়ি একটা নীতিমালা অলরেডি গভর্নমেন্ট করেছে, এই নীতিমালা অনুসরণ করলে আমরা আসলে এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ জনাব হক, আমি আপনার কাছে পরে ফিরে আসবো। ডক্টর নাসির, আপনার কাছে জানতে চাচ্ছি যে যখন আমরা বলছি যে এই পদ্ধতিটা ভালো এবং বেশি উৎপাদনশীলতাকে আমাদের নিশ্চিত করবে, সেক্ষেত্রে এমনি চিংড়ি চাষ নিয়ে একটি আমরা যেটা বলি যে এটা পরিবেশের সাথে সম্মত নয়, আমরা প্রায় বলছি যে এটা পরিবেশ ইম্প্যাক্টটা, নেগেটিভ ইম্প্যাক্টটা বেশি হয় চিংড়ি চাষের ফলে। এই নিবিড় পদ্ধতির সাথে কি যখন নিবিড় পদ্ধতিতে যখন আমরা চিংড়ি চাষ করব তখন কি একই রকম ইম্প্যাক্ট পড়বে নাকি আরো বেশি পড়বে, নাকি কি মানে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট কি হতে পারে আসলে? এটা একটা ভালো একটা প্রশ্ন আপনি করলেন। জিনিসটা হচ্ছে, যেমন আপনি আমাদের মানুষের ব্যাপারই দেখেন না, আমরা আগে যেমন একটা দোতলা বাসায় থাকতাম বা একতলা বাসায় থাকতাম বা আমরা কুড়ে ঘরে থাকতাম, তাই না? সেখানে কিন্তু আমরা মাল্টি স্টোরি বিল্ডিং করতেছি, রাইট? আর এই মাল্টি স্টোরি বিল্ডিং করার সময় কিন্তু নানা রকম ম্যানেজমেন্ট চিন্তা করে কিন্তু ডিজাইনগুলো করা হয়। এবং তাতে কি হচ্ছে, এই ডিজাইনটা চিন্তা করলে কিন্তু আমার ইম্প্যাক্টটা আমরা কমায় ফেলার চেষ্টা করেই কিন্তু ডিজাইনটা করা হয়। আচ্ছা, তো যথার্থই যে আমরা যখন নিবিড় চাষে, আধা নিবিড় চাষে বা নিবিড় পদ্ধতিতে যখন যাবো, তখন এটার জন্য এটার পরিবেশের প্রতি একটা বিরূপ একটা মানে ঘটনা, মানে বিরূপ মানে করে ফেলার কিন্তু মানে বিরূপ একটা ইম্প্যাক্ট ফেলার একটা কিন্তু মানে একটা থেকে যায়, সম্ভাবনা থেকে যায়।
কিন্তু এইটাকে ম্যানেজ করেই কিন্তু আমাকে এটা করতে হবে। ওই বললাম যে নির্দিষ্ট এলাকার মধ্যে করতে হবে এবং ওর যে ইফ্লুয়েন্টগুলোকে ট্রিটমেন্ট করতে হবে এবং ট্রিটমেন্ট করে দেন আমরা ওটাকে নেচারে ছাড়তে পারি অথবা ওটাকে আমরা রিসাইকেল করার চিন্তা করতে পারি। আচ্ছা। মানে আমাকে শুধু একটুখানি আমি চলে গেলেই হবে না, ওটার পুরো সিস্টেমটাকে আমাকে নিজেদের মধ্যে নিয়ে আসতে হবে যাতে আমার পরিবেশটা ভালো থাকে, ভবিষ্যতে যেন ওখান থেকে আমি যে আমার জলাশয়ে এই চাষ করা হবে সেই পানিটাকে বিশুদ্ধ করতে হবে পরবর্তীতে আসলে পরবর্তী treatment বলবো না, plant-এর ওটা মতো। যে আমি যদি ওদের নিবিড় চাষ পদ্ধতির কতগুলো প্রোটোকল আছে, এই নিয়মগুলো যদি মেনে চলি আর খাদ্য যদি ভালো কোয়ালিটির খাবার দেই তাহলে কিন্তু ওটা ভালো থাকার কথা। আচ্ছা। হ্যাঁ, আমাদের 10 বছরের জন্য একটা গ্যারান্টি থাকে, 10 থেকে 15 বছরের। কিন্তু আমরা যেটা করি কি আমরা ওখানে কিছু খারাপ খাদ্য ব্যবহার করে ফেলি বা খারাপ মানে যে বর্জ্য নিষ্কাশনের যে পদ্ধতিগুলোকে ঠিকমতো মেনটেন করি না বা ওটার যে মেনটেনেন্স যেটা করা যায় সেটা আমরা করছি না, পানিটাকে ঠিকমতো মানে ক্লিন করছি না, তাতে হচ্ছে কি ইম্প্যাক্টটা আমরা অন্যভাবে পাচ্ছি এবং সেই পদ্ধতিতে সেটা পরিবেশে গিয়ে পড়ছে। ওটা তো পাশাপাশি পরিবেশ, আমাদের জলাশয়ের পাশে যে অন্য যে পরিবেশ থাকে বা নদী থাকে, নদীর মধ্যে যদি ওটাকে আমি ছেড়ে দেই অনিয়ন্ত্রিত ভাবে তাহলেই তো আমার জিনিসটা ক্ষতি হবে আর কি। এইভাবে কিন্তু সমস্যাটা ঘটে। ঘটলে আমাকে ফুল প্যাকেজ তৈরি করতে হবে। আমার 20,000 হেক্টর বা 20,000 হেক্টর যেখানে আমি করি তার মধ্যে যেন আমার পুরাটা আমার নিজের কন্ট্রোলের মধ্যে থেকেই আমি ওইটাকে পরিবেশটা বুঝতে পেরেছি। আমি আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে ফিরে আসবো। যারা কবির ইকরামুল হক, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আপনি বলছিলেন যে সরকার একটা নীতিমালা করেছে চিংড়ি চাষ পদ্ধতির জন্য। সেই নীতিমালায় ডক্টর নাসের যে কথাগুলো বলছিলেন যে পরিবেশের যে ঝুঁকির কথা রয়েছে, সেই পরিবেশ ম্যানেজমেন্টের জন্য কি পদ্ধতি বা কি ব্যবস্থা রাখা হয়েছে সেই নীতিমালায়? সেখানে এই নীতিমালাতে আসলে বিস্তারিত আছে এই বিষয়গুলি, পরিবেশের বিষয়টা আছে, তারপর যেই নিয়ম কানুনগুলো যে প্রসিডিউরগুলো মেনটেন করতে হবে, যেই হাইজিন মেনটেন করতে হবে, যেই পরিবেশের ক্ষতি বিরূপ প্রতিক্রিয়া না হয় এই ধরনের যে বিষয়গুলো আছে সেগুলি দেখেই এই নীতিমালার মধ্যে সবগুলোই ইনক্লুড করা আছে এবং এই নীতিমালা অনুসরণ করলে আমরা সব দিক থেকেই আমরা ভালো থাকবো, এখানে অন্য সমস্যা থাকবে না। ছোট্ট আমাদের হাতে সময় একদম কম। নাসির, যদি আপনি বলতেন যে আপনি যে পদ্ধতির কথা বলছেন সেটা কি ক্ষুদ্র চাষিদের পক্ষে সম্ভব কিনা, নাকি এটা লার্জ স্কেল ইনভেস্টমেন্ট লাগবে এটা এই পদ্ধতিতে যদি আমরা চাষ করতে চাই মাছ? ক্ষুদ্র আসলে এটা একটা সুন্দর প্রশ্ন যে ক্ষুদ্র চাষিদের আসলে সম্ভব না, তবে তারা যদি গ্রুপ হয়ে যায় আচ্ছা তখনই কিন্তু তারা যদি গ্রুপ সমবায় পদ্ধতির মধ্যে নিয়ে আসে তখন কিন্তু আবার সম্ভব। যেভাবে যারা আমাদের থাইল্যান্ড বা আশেপাশে আপনার ইন্দোনেশিয়া বা ফিলিপাইনে ওরা কিন্তু গ্রুপ হিসাবে কিন্তু একসাথে হয়ে ও মানে জলাশয়ের পরিমাণটা বৃদ্ধি করে তারপরে কিন্তু তারা করছে। ক্ষুদ্র চাষিদের ক্ষেত্রে তারা তাদের রেশিওতে পেল। আমি আরেকটা জিনিস নীতিমালার ব্যাপারে আমি বলতে চাচ্ছি, আমাদের কিন্তু সরকার থেকে কিন্তু আরো দুটা নীতিমালা আছে। একটা হচ্ছে মাছের খাদ্য আইন, আর একটা হচ্ছে কি মাছের যে আপনার সংরক্ষণ তার আইন। তো এই আইনগুলোর মাধ্যমে কিন্তু আপনার এই যে মাছগুলোকে যখন আমরা লালন করব, ওই আমাদের ডক্টর ইকরাম যেটা বলেন তার বাইরেও তাকে খাবারগুলোকে কিন্তু আমাকে বিশুদ্ধ খাবার দিতে হবে। খাবারের নীতিমালাটাও আসলে আমাদের অনুসরণ করতে হবে। হ্যাঁ, যাতে ওইটা যখন আমরা খাবো আমাদের জন্য শরীর খারাপ না হয়, পাবলিক হেলথ আসলে আমাদের একসাথে মানে কম্প্রিহেন্সিভ ওয়েতে সমন্বিতভাবে একটা প্রচেষ্টা গ্রহণ করলেই সত্যিকার অর্থে লাভজনক চিংড়ি চাষ সম্ভব। জি, ডক্টর নিয়ামুল হাসান, আপনাকে ধন্যবাদ। ডক্টর কবির ইকরামুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে আপনার সাথে আমরা আবারও কথা বলবো। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।